স্বাগত নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। আর কয়েকদিন পরই পেশ হবে আগামী অর্থবছরের বাজেট, যেখানে গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে সবসময়ই চলে চুলচেরা বিশ্লেষণ। একে তো প্রয়োজনের তুলনায় বরাদ্দ পাওয়া যায় কম, আবার খরচ করতে না পারায় সেই বাজেটের একটি অংশ ফেরত যাচ্ছে সরকারের কোষাগারে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী। ডক্টর লেলিন চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আলাপে। অনেক ধন্যবাদ। 6 জুন আসছে অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। আমাদের মতো অনুন্নত বা উন্নয়নশীল হতে চাচ্ছে বা মধ্যমায়ের দেশে যেতে চাচ্ছে এমন একটি দেশের স্বাস্থ্য বাজেট সবসময় মনোযোগের দাবি রাখে, এবং আমাদের লোক সংখ্যাও যেহেতু অনেক, সেহেতু এই খাতটি কিভাবে বরাদ্দ পাচ্ছে এবং এই বরাদ্দ কীভাবে খরচ হচ্ছে সেটি নিয়ে মানুষের আগ্রহ আছে, স্বাস্থ্য শিক্ষা বিশেষ করে। তো এই যে স্বাস্থ্য বাজেট আমাদের উপরের দিকে, বরাদ্দ তালিকায় উপরের দিকে থাকে, কিন্তু সার্বিক বিচারে এই স্বাস্থ্য বাজেটের নিয়ে বিশেষজ্ঞদের আমরা কখনোই দেখিনি যে তাদের সন্তুষ্টির ব্যাপারগুলো আছে। বরাদ্দ কিভাবে খরচ হচ্ছে সেটা নিয়ে আমরা পরে আলোচনা আসবো, কিন্তু সার্বিকভাবে যা বরাদ্দ হচ্ছে সেটা তো বলাই বাহুল্য অপ্রতুল। কিন্তু কেন আমরা বছর পর বছর দাবি করছি তারপরও বাজেট বাড়ে না স্বাস্থ্য খাতে? আপনার সেই বিষয়ে আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে, বাজেট কিন্তু শুধু কোথায় কত টাকা খরচ হবে তার একটি ফর্দ নয়, বরাদ্দপত্র নয়। বাজেট হচ্ছে রাষ্ট্র তার জনসাধারণকে, নাগরিকদের কোন খাতে কিভাবে সেবা দেবে এবং সেবার সামর্থ্য কতটা, গভীরতা কতটা, বিস্তৃতি কতটা, তারই একটি অর্থনৈতিক ভাষ্য হচ্ছে বাজেট। তাহলে স্বাস্থ্য খাতে রাষ্ট্র জনসাধারণকে কোন মানের, কোন বিস্তৃতির স্বাস্থ্যসেবা দিতে চায়, তার তো অর্থনৈতিক ভাষ্যটা বাজেট হওয়া দরকার। মূলত অধিকাংশ সময় যারা বাজেট নিয়ে ভাবে, কথা বলে, তারা স্বাস্থ্য বাজেট নিয়ে খুবই অসন্তুষ্ট থাকে। তার প্রধান কারণ হচ্ছে 17 কোটি দেশের লোকের দেশে এই মানুষদেরকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ন্যূনতম যে চিত্রটি থাকা দরকার তার একটি বড় অংশ এখানে অনুপস্থিত। এই কারণে কিন্তু মানুষের সেই অসন্তুষ্টি বলুন অথবা যাই বলুন না কেন সেটি হয়। আমরা কি চাই? আমরা চাই এদেশের মানুষ পরিপূর্ণ স্বাস্থ্যসেবা পাক। সেই স্বাস্থ্যসেবা বলতে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসা সেবাটাকে বুঝিয়ে ফেলা হয়। সবচেয়ে বড় ঝামেলাটি স্বাস্থ্যসেবার 5টি প্রধান স্তম্ভ, তার মধ্যে চিকিৎসা সেবা কেবলমাত্র একটি। এখানে আমরা বলি প্রমোটিভ স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্য সম্পর্কে মানুষের ধারণাকে উন্নত করে নিজেই সেই আচরণগুলো আয়ত্ত করার জন্য যে সেবা, সেটি একেবারেই অনুপস্থিত। দ্বিতীয়ত হচ্ছে প্রতিরোধী স্বাস্থ্যসেবা বা প্রিভেন্টিভ হেলথ কেয়ার। এক্ষেত্রেও আমরা দেখতে পাই টিকাদান এবং জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যতীত কিন্তু অন্য সবগুলো রোগের ক্ষেত্রে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নাই। চিকিৎসা সেবা যেটি বা কিউরেটিভ হেলথ কেয়ার, এটি হাসপাতাল, ডাক্তার, নার্স ইত্যাদি কম থাকুক বেশি থাকুক রয়েছে, যদিও সেখানে অনেক অনেক কথা রয়েছে। তারপর আসে আপনার পুনর্বাসনমূলক স্বাস্থ্যসেবা। একটি মানুষ ধরা গেল হৃদরোগে সে আক্রান্ত হয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা শেষে তার কাজে পূর্ণ জীবনে ফিরে যাওয়ার জন্য তাকে কিভাবে প্রশিক্ষিত করা যায়, সেই পুনর্বাসনমূলক স্বাস্থ্যসেবা নাই। বাংলাদেশে কয়েকদিন আগেই একটি সমীক্ষায় বললেন একজন সমীক্ষা নিয়ে যে বাংলাদেশে যত লোকের উপশমমূলক বা প্রশমনমূলক স্বাস্থ্যসেবা দেওয়া দরকার তার মাত্র 0.001% মানুষ পাচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি যে এই সেবাটা কার্যত অনুপস্থিত, তাহলে সেবার ক্ষেত্রে শুধু চিকিৎসা সেবাটাকে ভিত্তি করে যখন স্বাস্থ্য সেবার মানচিত্রটি সাজানো হয়, ম্যাপটি সাজানো হয়, তখন তো অসন্তুষ্টির সব জায়গায় তো থেকে যায়। তাহলে আমরা এই স্বাস্থ্য বাজেট নিয়ে আমরা আসার জায়গা কোথায়?
38,000 কোটি টাকা গত বছর বরাদ্দ হয়েছিল। এবার হয়তো কিছু কম বেশি হবে, কেননা সার্বিকভাবে বাজেট একটু কমছে আমরা যতটুকু আভাস পেয়েছি। সেখানে এই বাজেট এবার আরও বাড়বে সেই সম্ভাবনা কম। হ্যাঁ, সেটা তো মনেই, কেননা সরকারেরও কিছু ঘাটতি আছে। তো একই অবস্থা সঙ্গীন, এরপর এই অবস্থায় সামনে অর্থ বছর যদি আরও বরাদ্দ কমে যায় কি অবস্থা হবে? দেখুন, বরাদ্দ বাড়াতে হলে কি করতে হবে? স্বাস্থ্য সেবাটাকে তো মানে চিকিৎসা সেবা থেকে স্বাস্থ্য সেবায় রূপান্তরিত করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত ধরুন চিকিৎসা সেবার ক্ষেত্রে একজন ডাক্তারের বিপরীতে 3 জন নার্স থাকার কথা, 5 জন প্যারামেডিক্স বা টেকনোলজিস্ট থাকার কথা। কিন্তু আমরা কি দেখছি, প্রতি একজন ডাক্তারের বিপরীতে 3 জন তো দূরের কথা, 1 জন নার্স নেই, অর্ধেকের মতো নার্স রয়েছে। আর টেকনিশিয়ানস বা প্যারামেডিক্স এদের কথা নাই বললাম। যেহেতু পরিকল্পনা নাই এবং পরিকল্পনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ারও কোনো ইচ্ছে নাই, তাহলে তো স্বাস্থ্য বাজেট বাড়ার কথা না। আর বাড়লেও সেটি হবে শুধু কথার কথা। ধরুন এই পাত্রটি এবং 10 লিটার পানি ধারণ করতে পারে। এখন একে যদি আপনি 50 লিটার পানি দেন, কি হবে? ধারণ করতে পারবে না। বরাদ্দ বাড়িয়েও তো কোনো লাভ হবে না, কারণ আমরা দেখেছি আমাদের সেই প্রবণতা আছে, অর্থ খরচ না হওয়ার ফলে সেই টাকা ফেরত গেছে। না, প্রবণতা না, বরঞ্চ বলা যায় যে এই মুহূর্তে স্বাস্থ্য বিভাগ মন্ত্রণালয়ের সামর্থ্য রয়েছে সেটি কত? ধরুন গত প্রায় 12 বছর যদি আমরা বলি, জিডিপির 1% নিচে, হ্যাঁ, 1-এরও নিচে। অথবা যদি আমরা গত 20 বছরের চিত্র দেখি, বাজেট বরাদ্দ ছিল কম বেশি বাজেটের যে টাকা তার 5% মতো। এই টাকা কোনো বছর খরচ হয়নি, অর্থাৎ খরচ কাজে লাগানোর সামর্থ্য নাই। তাহলে বাজেট বরাদ্দর আগে তো কাজে লাগানোর সামর্থ্যটা বাড়াতে হবে। সেটি না বাড়িয়ে আপনি কার হাতে দেবেন? যাকে দেবেন তাকে তো নেয়ার সামর্থ্য থাকতে হবে এবং নিয়ে কাজে লাগানোর সামর্থ্য। সর্বোচ্চ 40% টাকাও ফেরত গেছে হ্যাঁ, বরাদ্দের, এবং সার্বিকভাবে গড় করলে 28% টাকা গত কয়েক বছর থেকেই গড়ে 28% বরাদ্দ ফেরত যাচ্ছে। আমরা বলি কম বেশি 30%। হ্যাঁ, এর কারণ হচ্ছে যে যাদেরকে এই টাকাটি কাজে লাগানোর জন্য দেয়া হয়, সেই কাজে লাগানোর জন্য যে পরিকল্পনা, সেটি করার সামর্থ্য তাদের নাই। সেই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য দক্ষ জনশক্তিকে সংযুক্ত করা, প্রশিক্ষিত করা, সেই সামর্থ্য তাদের নাই। এটি তো 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর নয়, 2 যুগেরও বেশি সময় যাবৎ এটি প্রমাণিত। যদি আমরা সত্যিকার অর্থে বলি, স্বাধীনতার পর থেকে এটি প্রমাণিত। কিন্তু এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে কোনো সরকার স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য একটি যোগ্যতা সম্পন্ন অবকাঠামো, জনবল প্রশিক্ষিত করা, পরিকল্পনা করা এবং সেই মতো অগ্রসর হওয়া, ন্যূনতম কোনো পরিকল্পনা করেনি। এ কারণে তো স্বাস্থ্য বাজেট হয় কি চর্বিত চর্বণ। সেটা কিন্তু খুব নগ্নভাবে প্রকাশ হয়েছিল কোভিডকালে, করোনাকালে। আমরা দেখতে পেয়েছি কোভিডকালে স্বাস্থ্য ব্যবস্থা কি প্রচণ্ড ভগ্নদশা। এই দেশে দেখুন, গত অর্থ বছরে 100 কোটি টাকা দেওয়া হয়েছিল স্বাস্থ্যখাতে গবেষণার জন্য। আপনি টাকা দিলেন, গবেষণাটা করবে কে? স্বাস্থ্যখাতের গবেষকরা। গবেষণা করার জন্য একটি পদ্ধতি, গবেষণা এমন না যে টাকা ছিটে দিলে গবেষণা করা যায়। তার জন্য প্রশিক্ষিত মানুষ দরকার, মেধাবী মানুষ দরকার, কিভাবে প্রোটোকল তৈরি করতে হয় গবেষণা সেটি দরকার, এবং সেটি ব্যবহার করার জন্য আইনগত সুবিধা দরকার। আপনি কিচ্ছু দেননি। যে ডাক্তার সাহেব সকালে যায় মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখে, বিকেলে যায় প্রাইভেট চেম্বারে, তাকে টাকা দিয়ে আপনি কি করবেন? উনি তো গবেষক নন। উনি গবেষক নন। মানে ধারণাটা তো ওইখান দিয়ে যেতে হবে যে গবেষককে তো টাকাটা দিতে হবে, যিনি যে কাজটি করতে পারদর্শী তার হাতে ছেড়ে দিতে হবে। এই পরিকল্পনাটা কে করবে? নিশ্চয়ই ডাক্তাররা করবে না, বা নার্সরা করবে না, বা প্যারামেডিক্সরা করবে না। করবে যাদের দায়িত্ব রয়েছে পরিকল্পনা করা, অর্থাৎ মন্ত্রণালয়। তারা তো এই ক্ষেত্রে চমৎকার আছে, তারা বছরটি পার করে দিতে পারলেই তাদের ভালো, এবং সেটাই হচ্ছে। তো এই যে মানে আমাদের টাকা যে প্রতি বছর ফেরত যাচ্ছে, তাহলে আসলে আলোচনা উচিত যে মানে বরাদ্দ কমের ইস্যু তো অনেক পরের ইস্যু। আমরা যে টাকা আসছে সে টাকা খরচ করতে পারছি না, সেটা কীভাবে খরচ করবো সেটা একটা ব্যাপার। তাহলে কি দক্ষ প্রশাসক বিভিন্ন জায়গায়, স্বাস্থ্য খাতে বেশিরভাগ জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে কিছু পদ বাদে চিকিৎসকরাই পদগুলোতে আছেন, তারপরও দক্ষ প্রশাসকের অভাব হচ্ছে বা এই পরিকল্পনাকারীর অভাব হচ্ছে কেন? আচ্ছা, আপনি একটু ভিন্নভাবে
যান, আপনি প্রশাসক, ডাক্তার, নার্স এদেরকে বাদ দিয়ে দেন, 17 কোটি মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা দেওয়া দরকার। একটু আগে যেটা বলছিলাম 5টি স্তম্ভ, সেই 5টি স্তম্ভ ভিত্তিক তো একটি পরিকল্পনা থাকতে হবে। সেই পরিকল্পনাটা কোথায়? ধরুন 17 কোটি মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কেউ কি বলতে পারবে কতজন ডাক্তারের দরকার, কতজন নার্সের দরকার, কতজন প্যারামেডিক্সের দরকার? কোনো পরিকল্পনা কোথাও আছে? আচ্ছা, যদি থেকেও থাকতো, আমি সেই ডাক্তার সংখ্যা প্রতি বছর কত তৈরি করব, নার্সের সংখ্যা কত তৈরি করব, প্যারামেডিক্সের সংখ্যা তৈরি করব কত, সেই পরিকল্পনা কি আছে? এদেরকে যে প্রশিক্ষণ দেয়া হবে, শেখানো হবে, কারা শেখাবে, সেই জনশক্তি, সেই শিক্ষকদের আমি কিভাবে তৈরি করব, সেই পরিকল্পনা রয়েছে? সেই অবকাঠামো আছে? কোনোটাই নাই। তাহলে পরিকল্পনাটা কোথায় করবেন আপনি? পরিকল্পনা করার জন্য যে দক্ষ পরিকল্পনা কমিশনের স্বাস্থ্য বিভাগ, সেটি নাই তো। কারণ এই পরিকল্পনা তো পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আসবে। যদি তারা সেটি করতে না পারে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সেই দায়িত্ব দেওয়া হোক, সেটাও তো দেওয়া হবে না। তাহলে প্রথম যে কথা, আপনি দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দেবেন, আপনি কত ভাগ, যেহেতু প্রমাণিত হয়েছে সরকারের একার পক্ষে পুরো জনগোষ্ঠীকে সেবা দেওয়া সম্ভব না, তাহলে আপনি কত ভাগ সেবা সরকারি খাত থেকে দেওয়া হবে, কত ভাগ সেবা বেসরকারি খাত থেকে দেওয়া হবে? বেসরকারি খাতের এই সেবাটাকে দেখভাল কারা করবে, এবং তাদেরকে পরিচর্যা কারা করবে, নিয়ন্ত্রণ কারা করবে, আইনের পথে কারা আনবে? সেসব তো কোনো কিছুই নাই। তাহলে আপনি কিসের ভিত্তিতে অর্থ চান, কিসের ভিত্তিতে কি চান? এখন যে দর্শনের ভিত্তিতে সরকার স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করছে, তাতে কিন্তু বেসরকারি খাতই মানে খরচের একটি অংশ মানে জনগণের পকেট থেকেই যাচ্ছে। রাষ্ট্রের যে অর্থ ব্যয় হচ্ছে তার কিছু অংশ, বিশেষ করে আমাদের হিসাব আছে যে 100 টাকায় চিকিৎসা ব্যয় হলে তার 73 টাকা 74 টাকা ব্যক্তির পকেট থেকে যাচ্ছে। তাহলে রাষ্ট্র যে অর্থ খরচ করছে সেটি খুবই কোথায় যাচ্ছে? অপ্রতুল, এবং সেটি অকিঞ্চিতকর। এবং এই স্বাস্থ্য সেবার ব্যয় করতে গিয়ে মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। তো এই প্রবণতা যদি চলতে থাকে, তাহলে এই রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক সমস্যায় আক্রান্ত। দেখেন, এই প্রসঙ্গে কিন্তু সেটি তো নীতি নির্ধারকরা স্বীকার করেন না। আচ্ছা, তারা স্বীকার করেন না। দেখেন, এই প্রসঙ্গে ছোটবেলায় আমরা যখন 4-5-এ পড়াশোনা করতাম, একটা গল্প পড়তাম, বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠছে, 1 মিনিটে উঠলো 5 ফিট, নেমে গেল 5.5 ফিট। তো আমরা তো সেই প্রবণতায় রয়েছি। সেই প্রবণতায় আছি বলেই তো একটু আগে যেটি বললাম, যেখানে 7 থেকে 8 লাখ মানুষের এই সময়ে প্রশমনমূলক স্বাস্থ্যসেবা দরকার, সেখানে দেয়া হচ্ছে 0.001%। দেখুন, যেখানে একজন ডাক্তারের বিপরীতে 3 জন নার্স থাকার কথা, সেখানে 3 জন ডাক্তারের বিপরীতে 1 জন নার্স, বা 1.2 জন নার্স। তার মানে কি হচ্ছে? পরিকল্পনাটা হচ্ছে না। এবং প্রতি হাজারের জন্য মাত্র 0.7% চিকিৎসক আছে দেশে। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা কি? মানে আমার তো কোনো পরিকল্পনা নেই। ধরুন, যে 14,000 কমিউনিটি ক্লিনিক তৈরি হলো, অসাধারণ একটি উদ্যোগ। আচ্ছা, শুধুমাত্র তো বিল্ডিংটাই তো কমিউনিটি ক্লিনিক না, সেবাটাকে যে বহমান রাখবে, সেখানে কাকে আপনি নিয়োগ করবেন? সেই প্রশিক্ষিত লোকগুলো কই? এখন যাকে দেওয়া হচ্ছে সে তো ওষুধ দেওয়ার যোগ্য না। আমাদের স্বাস্থ্য খাতে জনবল সংকটের কথা বলা হয়, মানে তীব্র জনবল সংকটে ভুগছে বলতে গেলে। WHO যে হিসেব আছে সেই হিসেবে বাংলাদেশের চিকিৎসা খাতে মানে চিকিৎসক এবং নার্সের ঘাটতি 74%। এত তীব্র সংকট নিয়ে আমাদের স্বাস্থ্য খাত চলছে। আমাদের প্রতিনিয়ত যে নতুন চিকিৎসক এবং নার্সরা তৈরি হচ্ছে, এবং এর বিপরীতে 24% আসন মানে রাজস্ব খাতে যে পদগুলো অলরেডি সৃজন করা হচ্ছে, সেখানে 24% পদ ফাঁকা, সেগুলো নিয়োগ হয় না। নিয়োগ প্রক্রিয়া ধীর গতি এবং পক্ষপাত দুষ্ট হচ্ছে, কোনোটাই ঠিক মতো চলছে না। তাহলে স্বাস্থ্যখাত কি করে ঠিক মতো চলবে? বরাদ্দ দিয়েই বা কি হবে? হ্যাঁ, এই জন্যই তো বরাদ্দ নিয়ে কথা বলার তো এখন ব্যাপার না। ব্যাপারটা তাহলে সরকারের দৃষ্টিভঙ্গি কোনটা? খুব পরিষ্কার যে যারা আমাদের পরিকল্পনা করছে, তারা জনসাধারণকে সরকারি খাত থেকে যতটা সম্ভব কম স্বাস্থ্যসেবা দেয়া হোক সেদিকে অগ্রসর হচ্ছে। তার মানে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতটি ক্রমাগত পরিপুষ্ট হোক। দেখুন, এর মধ্যে কিন্তু কতগুলো ব্যাপার ঘটে গিয়েছে।
বাংলাদেশে আজ থেকে ২০ বছর আগে যদি আপনি বা ৩০ বছর আগে যদি ধরেন, তখন স্বাস্থ্যসেবা খাতে ৩০ বছর আগে কম বেশি ৮০ থেকে ৮৫% সেবা দেওয়া হতো, বা ৯০% সেবা সরকারি খাতে দেওয়া হতো, ১০-১৫% দেওয়া হতো বেসরকারি খাতে। আর ২০২৩-২৪-এ কি দাঁড়ালো? স্বাস্থ্যসেবার ৫৫%-এর বেশি দিচ্ছে বেসরকারি খাত, এবং ৪৫% কম বেশি দিচ্ছে সরকারি খাত, পেছনে যাচ্ছে। এবং সরকারের বর্তমান পরিকল্পনা যেরকম, তার মানে কি ক্রমশই বেসরকারি খাতকে তারা ছেড়ে দিচ্ছে জায়গা, তারা মানুষের সেবা দিক। তাহলে বেসরকারি খাতটাকে তো দেখভাল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, পরিচর্যা করতে হবে, বিকাশের পথগুলো, ফ্যাসিলিটেশনের পথগুলো তো তৈরি করতে হবে, সেটাও কিন্তু তৈরি করছে না। তাহলে আমরা কি চাই? দেখুন, দেশের ২০% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, এবং প্রতি বছর ৬০ থেকে ৭০ লাখ লোক শুধু চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে দারিদ্র্যসীমার নিচে নেমে যায়। তাহলে এই লোকগুলোকে কিভাবে স্বাস্থ্য ব্যবস্থার অধীনে একটি নিরাপত্তামূলক আবেষ্টনীর মধ্যে বা সেফটি নেটওয়ার্কে আনা যায়, সেই পরিকল্পনাও কিন্তু কোনো বাজেটে নাই, স্বাস্থ্য বাজেটে নাই। তাহলে আমরা কিন্তু বলতেই পারি স্বাস্থ্য বাজেট হচ্ছে লক্ষ্যহীন, পরিকল্পনাহীন, গতানুগতিক ধারার কিছু অর্থ বরাদ্দ, এবং যারা এই অর্থটা বরাদ্দ দেন তারা নিশ্চিত থাকেন যে এই বরাদ্দের একটি অংশ কাজে লাগানোর সামর্থ্য বর্তমান কাঠামোর নাই, সেটি ফেরত আসবে। অর্থাৎ জনসাধারণের সংখ্যা বাড়ছে, জনগণের সংখ্যা বাড়ছে, লোক সংখ্যা, কিন্তু রোগের বিস্তৃতি বাড়ছে, ক্রমাগতভাবে অসংক্রামক রোগগুলো বাড়ছে। সেই যুদ্ধ করার জায়গা থেকে ক্রমশ সরকারি স্বাস্থ্য বিভাগ পেছনে এসে তারা জায়গাটা ছেড়ে দিচ্ছে বেসরকারি খাতের বিকাশের জন্য। ঠিক আছে, সেটাও যদি দেয়া হয়, তাহলে সেখানেও তো নীতিমালা নিয়ে, অবকাঠামোগত বিস্তৃতি নিয়ে জায়গাটা, সেখানেও সুশাসনের ঘাটতি আছে, সেখানেও তো রোগীদেরও অনেক অভিযোগ আছে, তারা চিকিৎসা নিচ্ছেন উচ্চ ব্যয়ে, সেখানেও অনেক অভিযোগ আছে। এই নিয়ে আমরা আলোচনা করবো, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে আজকের আলাপে। আমরা বিরতির আগে যে বিষয়টা আলোচনা করছিলাম, যে মানে পরিকল্পনা তো মানে ব্যাপক গলদ, বরাদ্দ নিয়ে আলোচনা সেই হিসেবে মানে অপ্রয়োজনীয়। তারপরেও যে বরাদ্দ আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে যে সেই বরাদ্দের একটা বড় অংশ মানে অবকাঠামোতে ব্যয় হয়। সরকার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সব জায়গায় পৌঁছে গেছে, এবং এরপরে তো কমিউনিটি ক্লিনিক আছেই। অবকাঠামোর দিক থেকে চিন্তা করলে বা লেভেল চিন্তা করলে বা পর্যায়ে, স্বাস্থ্য খাতে সরকারি সেবার পর্যায়ে চিন্তা করলে তো ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তো এটা দারুণ, অসাধারণ, অতুলনীয়, কিন্তু তারপরে মানুষ সেবা পায় না। এই যে অবকাঠামো খাতে সরকার খরচ করছে, এই বিনিয়োগটা মানে জনগণ কিভাবে পাবে? এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যখন অবকাঠামো মানে ধরুন দালান কোঠা তৈরির ব্যাপার আসে, ঘর তৈরির ব্যাপার বা যন্ত্রপাতি কেনার বিষয় আসে, তখন সংশ্লিষ্ট লোকজন যেভাবে উৎসাহী হয়ে ওঠে, সেটাকে কর্মক্ষম রাখার জন্য, কাজে লাগানোর জন্য কিন্তু আমরা উৎসাহটা দেখি না। এই জন্যই কিন্তু অনেক লোকজন আজে বাজে কথা বলে। কেউ বলে কেনাকাটা করতে গেলে কমিশনের ভাগ পাওয়া যায়, কেউ বলে স্বাস্থ্য খাতে এই অভিযোগটা একটু বেশি অন্যান্য মন্ত্রণালয় বা অন্যান্য খাতগুলোর তুলনায়। হ্যাঁ, বেশি। এবং ধরুন কোনো কিছু বিল্ডিং তৈরি করতে গেলে কন্ট্রাক্টরের ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে, সেখানে অর্থের লেনদেন থাকে, এই অভিযোগটা তোলে। আমি জানি না সেটা ভুল না ঠিক, কিন্তু কেউ কেউ বলে, এরকম পত্রিকাতেও লেখা হয়। তাহলে জনগণের এই টাকাটি যেটি এইসব অবকাঠামোতে খরচ করার পরে সেটি কাজে লাগানো না হয়, এই বিষয়টা তো আসলে আলোচনায় আসা উচিত, জবাবদিহিতার পর্যায়ে আসা উচিত। স্বাস্থ্য মন্ত্রণালয়কে জবাব দেওয়া উচিত যে কেন তারা কমিউনিটি ক্লিনিকগুলো করলেন, খুব ভালো একটা অবকাঠামো, এটাকে যে পরিকল্পনার অধীনে করা হলো সেরকম কার্যক্ষম কেন করা হচ্ছে না। রাজধানীতে তো বেসরকারি সেবার একটা মান আছে, জেলা বা উপজেলা পর্যায়ে বাধ্য হয়ে সরকারি সেবায় অ্যাক্সেস না থাকার কারণে মানুষ বাধ্য হয়ে নিম্নমানের ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকে যাচ্ছে। তো সেখানে তো অবস্থা আরও করুন। হ্যাঁ, তো সরকারের অবকাঠামো আছে, জনবল নেই,
সেটা একটা ইস্যু। সব জায়গায় হসপিটাল আছে, বড় কমপ্লেক্স হয়েছে, কিন্তু সেবা নেই। হ্যাঁ, এখানে যে কি কাজটা করা দরকার, দুটো স্বাস্থ্য অধিদপ্তর হওয়া দরকার। স্বাস্থ্য অধিদপ্তর সরকারি এবং বেসরকারি দুটো অংশকে দেখভাল করার জন্য। কারণ ইতিমধ্যেই কিন্তু আমি উল্লেখ করেছি 55% বেশি সামর্থ্যবান এখন বেসরকারি স্বাস্থ্যসেবা খাত, কিন্তু তাকে দেখভালের জন্য যে লোকজন রয়েছে সেটি একটা ছোট্ট কয়েকজনের একটি সেল। তাহলে যদি বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের জন্য একটি অধিদপ্তর হয়, তাদের দায়িত্বটা থাকে যদি এই পুরো বেসরকারি স্বাস্থ্যসেবা সেটি ইউনিয়ন পর্যায়ে হোক, গ্রাম পর্যায়ে হোক, তাকে আইনি কাঠামোর মাধ্যমে নিয়ে আসা, মানটাকে নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা দান করা, তাহলে কিন্তু এটাকেও আমরা কাজে লাগাতে পারি। সেই কাজটাও তো হচ্ছে না। তাহলে কোন কাজটা হচ্ছে? সব জায়গায় তো মানে একটা প্রচলিত বাংলায় বলে, কথ্য বাংলায় আধখ্যাসরা একটা কাজ হচ্ছে। সেই জায়গাটা তো পরিপূর্ণ করতে হবে। আমার অন্তত প্রত্যাশা ছিল এবার স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ না বাড়ুক, কিন্তু একটি শৃঙ্খলা ফিরিয়ে আনার একটা ইতিবাচক উদ্যোগ আমরা পাব। কারণ গত কোভিড মহামারীর সময় কিন্তু বিশৃঙ্খল অবস্থার একটি চূড়ান্ত রূপ আমরা দেখেছি এবং সবাই সেটা উপলব্ধি করেছে যে কি বিশৃঙ্খল অবস্থা আমাদের স্বাস্থ্য খাতে। সেইখান থেকে তো ফিরতে হবে। তো যদি 2024-এর বাজেটটা সেই ফেরার একটি মাইল ফলক হতো, তাহলে কিন্তু অসাধারণ একটি ব্যাপার ঘটতো, কিন্তু সেটি এবারও সম্ভবত ঘটছে না। এটি হচ্ছে আমাদের বেদনার। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় যে আপনি শৃঙ্খলা ফেরার কথা বলছেন, এর তো আর্থিক বা বরাদ্দর বাইরের একটা ব্যাপার। সেটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেই করতে পারে, যেহেতু আমরা দেখলাম যে মাঝখানে এক মেয়াদ বিরতি দিয়ে আগে পরে মিলিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, এক মেয়াদ না, মাঝখানে 2 মেয়াদ স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিরাই স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনা করছে এবং এই মুহূর্তেও একজন স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট এবং তিনি অত্যন্ত স্বনামধন্য চিকিৎসক বাংলাদেশে, তিনি দায়িত্বে আছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তাদের হাত দিয়ে যদি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে কার হাত দিয়ে শৃঙ্খলা ফিরে আসবে? আচ্ছা, শৃঙ্খলা ফিরিয়ে আনার আগে তো আমরা কি করতে চাই পুরো চিত্রটা তো সামনে থাকবে, এবং সেই চিত্রটাকে বাস্তবায়নের একটি রোড ম্যাপ বা পথরেখা থাকবে, এবং আমরা তখন সেই জায়গাগুলোকে পর্যবেক্ষণ করবো, তদারকি করবো সেগুলো বাস্তবায়িত হচ্ছে কি না। সেই যে পুরো চিত্র বা পরিকল্পনা, সেটাই তো তৈরি হয়নি। তাহলে এই ব্যক্তিরা সে যতই যোগ্য হোক না কেন, কোনটি বাস্তবায়ন করবে, তদারকিটা কোন জায়গায় করবে? কারণ প্রত্যেকটা জায়গায় যখন অসম্পূর্ণতা রয়ে গিয়েছে, একটু আগে যেমন বললাম, আমরা জানি না এই দেশের জন্য 2024 থেকে 2025 সনে কতজন চিকিৎসক দরকার, আমরা জানি না কতজন নার্স দরকার, আমরা জানি না কতজন প্যারামেডিক্স দরকার। ধরা গেল দরকার পরিমাণ দরকার, তাহলে এই বছরে আমি এই পরিমাণ করব, পরের বছরে আমি করব, তারপরের বছর এইভাবে করব। তো সেই পরিকল্পনা থাকলেই তো আমরা সেই পথে যেতে পারি, সেটাই তো নাই। আমাদের যে বরাদ্দ আছে, সেই বরাদ্দ বা এই ধরনের বরাদ্দ দিয়েই ভারতের মানে দক্ষিণের যে স্টেটগুলো, তারা স্বাস্থ্যসেবায় যে অভূতপূর্ব উন্নতি করেছে, এটা তো বাজেট বরাদ্দ বাড়িয়ে করা হয় নাই। অ্যাপ্রোচ বা তারা কিভাবে স্বাস্থ্যসেবা দিতে চায় সেই দিকটাই তারা গুরুত্ব দিয়েছে, এবং বিষয়টি যান্ত্রিক, মানে টেস্ট এবং মেডিকেল চিকিৎসা সরঞ্জামাদির ব্যাপক আমদানি করে তারা সেটা নিশ্চিত করছে তা না। আমরা কেন সেই অ্যাপ্রোচে যেতে পারছি না? কারণ এই প্রথমত তো এটি আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলেছেন, সেটি হচ্ছে যে আমরা জনগণের কত অংশকে পুরোপুরি স্বাস্থ্যসেবা দিতে চাই, কিভাবে সরকারকে আদৌ 100% ব্যক্তিকে স্বাস্থ্যসেবা দিতে চায় কিনা, সেটাই তো প্রশ্ন। দেখুন, আপনি দক্ষিণের রাষ্ট্রগুলোর কথা বলছেন, আমি গিয়েছি সেখানে, আমি নিজেও দেখেছি, সেখানে কিন্তু এরকম সুপার স্পেশালাইজড কোনো প্রতিষ্ঠান নাই, কিন্তু যেগুলো সেগুলোই মানসম্পন্ন। এবং দেখুন, যেহেতু এই কথাটা এলোই, আমাদের দেশের সব মানে সেন্টার অফ এক্সেলেন্স যেটাকে বলা হয় বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, আচ্ছা, সেখানে তার পাশে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল করা হলো। তার মানেটা কি? ওই পাশে এটি করার মধ্যে দিয়ে বলে দেওয়া হলো যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে রেগুলার যে সেবাটা হয় এটি মানসম্পন্ন না। দেখুন, মানে মূল প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন করার প্রক্রিয়াটা কিভাবে শুরু করলো। এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করায়, যারা রোগী দেখে, তারা ওইখানে গেলে তো অতিমানব হয়ে যেতে পারে না, সুপারম্যান হয়ে যেতে পারে না, কিন্তু
এমন একটি অর্থনৈতিক প্রক্রিয়া শুরু করলো যার মধ্য দিয়ে খোদ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়টাকে একটি নিম্নতর পর্যায়ে, সেন্টার অফ এক্সেলেন্সকে নিম্নতর পর্যায়ে নিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালটাকে উচ্চতর পর্যায়ে নেওয়া হলো। আচ্ছা, তাহলে দাঁড়ালো কি দেখুন, খুব মর্মান্তিক জায়গাটা, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে, প্রশিক্ষণ নিচ্ছে, সেই ডাক্তাররা সুপার স্পেশালাইজড হাসপাতালের মানে কিন্তু যাচ্ছে না, কারণ সেখানেও তারা প্রশিক্ষণ নিচ্ছে না। কি দাঁড়াচ্ছে? যে এখানেও অত্যন্ত ভালো মানের যেসব মানব সম্পদ, চিকিৎসক মানব সম্পদ বের হওয়ার কথা, তারা বের হচ্ছে না। তো এটি তো কাম্য না আমাদের। আমরা কি চাই? আমরা চাই দেশের যে মানুষ 20% নিচে, 20% মতো মানুষ যারা দারিদ্র্য সীমার নিচে আছে, তাদের সম্পূর্ণ স্বাস্থ্যসেবাটা রাষ্ট্র দিক, যেভাবেই হোক পরিকল্পনা করে। এরপরে যে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, তাদের একটি বড় সেবা রাষ্ট্রের পক্ষ থেকে আসুক এবং কিছু অংশ ব্যক্তিদের নিজের পকেট থেকে যাক। উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত, তাদের যেহেতু অর্থ আছে, তারা পুরো সেবাটাই তারা নিজে অর্থে কিনে নিক, সোজা কথা। তাহলে কি দাঁড়াতো? তাহলে একটা ব্যাপার দাঁড়াতো যে চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে মানুষ দারিদ্র্য সীমার নিচে যেত না, অথবা বিনা চিকিৎসায় কেউ মারা যেত না। তো ওই জায়গাটাই তো আমাদের আসলে দরকার, এবং সেটি যদি বাজেট পরিকল্পনায়, বাজেট বাস্তবায়নে, বাজেট বরাদ্দে সেটি যদি প্রতিভাত হতো, আমরা সবচেয়ে আনন্দিত হতাম। তো কিন্তু সেটা তো হয়নি আসলে। মানুষের দৈনন্দিন জীবনে এখন সবচেয়ে অনিরাপদ বা মানে সবচেয়ে বেশি ঝুঁকি এখন মানুষ মনে করে তার জীবনযাত্রার ব্যয়ের ক্ষেত্রে বা জীবনযাত্রার ক্ষেত্রে, সেটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। কেননা অন্য অনেক খাতেই সে সমন্বয় করতে পারে, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারটি এমন যে সেটাকে আনঅ্যাভয়েডেবল, মানে বাদ দেওয়া যায় না। তো সে কারণে মানুষ সবচেয়ে বেশি এই ঝুঁকিটা বোধ করার কারণে উন্নত বিশ্বে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে। রাষ্ট্র সেখানে যতই বিকেন্দ্রীকৃত হোক না কেন, স্বাস্থ্য ব্যবস্থা তার কাছে রেখেছে। আর আমরা যাচ্ছি সেই ব্যবস্থার ঠিক বিপরীত দিকে। এটা আমরা তো উদাহরণটা দেখেই আমরা কেন শিক্ষাটা নিতে পারছি না, কেননা স্বাস্থ্য সব দেশেই কিন্তু এইভাবে বেসরকারি খাতের উপর এতটা ছেড়ে দেওয়া হচ্ছে না বা হয়নি, আমরা কেন বিপরীতে? আচ্ছা, এখানে তো একটা ব্যাপার আছে, ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট মাইন্ড ডাজ নট নো আইস ক্যানট সি। যেটি আমার ভাবনাই নেই, মন যেটি জানে না, সেটি চোখ দেখে না। আমাদের রাষ্ট্রীয় দর্শনের ভাবনার মধ্যেই জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়টি পরিপূর্ণভাবে নেই বলেই কিন্তু সংবিধানে উল্লেখ থাকার পরেও সেটিকে আইনিভাবে বাধ্যকতা দেওয়া হয়নি, একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, স্বাস্থ্য সেবা খাতকে দেখভাল করার দায়িত্বে যারা, তাদের ঔদাসীন্যতা অপরিসীম। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। গত 6 থেকে 7 মাসে বাংলাদেশে ওষুধের দাম 3 দফা বেড়েছে, এবং সেই বাড়াটা হচ্ছে 20% থেকে 150% পর্যন্ত। আমরা জানি ওষুধের দাম নির্ধারণের আগে মূল্য নির্ধারণের একটি কমিটি আছে, কেবলমাত্র সেই কমিটি অনুমোদন করার পরেই এই দামটি বাড়তে পারে। একটু খোঁজ নিয়ে দেখা যাক তো আদৌ সেই কমিটি গত 6-7 মাসে 3 বার এই মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে কিনা, এবং সেটি 150% পর্যন্ত অনুমোদন দিয়েছেন কিনা। আমরা যতদূর জানি সেরকম কোনো কিছু হয়নি, কিন্তু দাম বেড়ে গিয়েছে। এবং একজন মানুষ প্রতি 100 টাকা যদি স্বাস্থ্য খাতে খরচ করে, তার 64 টাকা খরচ হয় ওষুধ কিনতে কেবলমাত্র। অথচ সেখানে লাগামহীন দাম বৃদ্ধিকে লাগাম টানা হচ্ছে না। ডিমের দাম বাড়ছে, কমানোর চেষ্টা করা হয়েছে। ব্রয়লার মুরগির দাম বাড়ছে, কমানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ওষুধের দামের ক্ষেত্রে নাই। তার মানে ওষুধটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা বাস্তবে তাই মনে হচ্ছে। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে আজকের আলাপে। আমাদের সাথে আজকে অতিথি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী। বাজেটের নানান ইস্যু নিয়ে আমরা আলোচনা করলাম এবং দেখলাম যে আমরা একটা বড় অংশ ফেরত যাচ্ছে, কিন্তু এর একটা কারণ অনেকে বলেন যে স্বাস্থ্য খাতে যেসব নিয়োগ হয় সেগুলো বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে। দক্ষ প্রশাসক বা যারা দক্ষ
ব্যবস্থাপনায় তারা সংশ্লিষ্ট পদগুলোতে থাকেন না বা তারা সংশ্লিষ্ট পদগুলো পান না। এই সংকট কিভাবে দূর করা যায়? এত রাজনীতির চর্চা যদি স্বাস্থ্য খাতে থাকে তাহলে স্বাস্থ্য খাত তো অপুষ্ট হবেই। দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি একজন চিকিৎসককে জানি, যিনি শিশুর সার্জারিতে উচ্চশিক্ষা গ্রহণ করলেন। তাকে পদায়ন করা হলো এয়ারপোর্টের কোয়ারেন্টাইন যেখানে করা হয় সেখানে। সে খুব বেদনার্ত বোধ করলো, আহত বোধ করলো যে আমি পেডিয়াট্রিক সার্জারি বা শিশু সার্জারিতে বিশেষজ্ঞ, আমাকে কোয়ারেন্টাইন করার জন্য যেখানে পাঠানো হলো, যেটা তার শিক্ষার সাথে, ট্রেনিংয়ের সাথে, প্রশিক্ষণের সাথে যুক্ত না। এবং সেই তরুণ উদ্যমী ছেলেটি সে চাকরির থেকে রিজাইন করে দেশ ত্যাগ করল। আমরা আমাদের অনেক যোগ্য মানুষকে এভাবে হারাচ্ছি। অন্যদিকে দেখুন, আমরা কোন দিকে স্বাস্থ্যসেবাটাকে নিচ্ছি। ক্রমাগত আমার দেশের ভেতরে স্বাস্থ্যসেবাটাকে বিশৃঙ্খল থেকে বিশৃঙ্খলতর পর্যায়ে নিয়ে যাচ্ছি। অন্যদিকে নানা দেশ, যেমন ধরুন সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এসব জায়গার থেকে নানা ধরনের বাজার প্রতিনিধি বা মার্কেটিং অফিসার বাংলাদেশে এসে তাদের হাসপাতালগুলো, তাদের প্রতিষ্ঠানগুলো সুনাম করছে এবং বাংলাদেশে স্থানীয় অফিস খুলে রোগীদেরকে তারা বিদেশে পাঠাচ্ছে। দুটো ব্যাপার, আমার এখানে আমি বিশৃঙ্খল তৈরি করছি, আমার রোগীরা আমাদের স্থানীয় প্রতিষ্ঠানে গিয়ে আহত হচ্ছে, ফলে বিদেশে যাচ্ছে, একটা বিরাট অঙ্কের টাকা বাইরে চলে যাচ্ছে। এটা কিন্তু আমরা দেখছি না। দ্বিতীয়ত দেখুন, ওষুধের দাম বাড়াচ্ছে। আমাদের প্রতিবেশী দেশে যে ওষুধের দামটি, একটি ক্যাপসুলের দাম 10 টাকা, বাংলাদেশে কিনতে গেলে সেটি যদি 16 থেকে 18 টাকা পড়ে, তাহলে লোকজন কী করে, সেই ওষুধটি বাইরে থেকে আসার সময় কিনে নিয়ে আসে। তো এই বিষয়গুলো তো অ্যাড্রেস করতে হবে আমাদের। এবং আমার দেশে তৈরি একটি ওষুধ, সেটি মানসম্পন্ন কিনা, আপনি, আমি বা যে কোনো মানুষ সেই ওষুধটি কিনে কোন ল্যাবরেটরিতে পরীক্ষা করাবে যেটি মানসম্মত কিনা, এমন কোনো রেফারেন্স ল্যাবরেটরি তো সাধারণ মানুষের জন্য করা হয়নি। এবং ফলে প্রচুর নকল ওষুধ, বিখ্যাত কোম্পানিগুলোর বিখ্যাত ওষুধগুলো নকল মাঝে মাঝে আমরা দেখি পাওয়া যায়। কোন ওষুধটি নকল, কোনটা ভালো, সেটাও আমরা প্রমাণ করতে পারছি না। তো এই জন্যই বলবো যে আমাদের নীতি নির্ধারকদের সম্ভবত আমরা দেয়ালের শেষ পিঠ থাকার শেষ জায়গাটায় চলে গেছি। এবার দয়া করে স্বাস্থ্য ব্যবস্থার দিকে একটু নজর দেওয়া হোক। নজর দিলে মানুষগুলো বাঁচবে, দেশটা ভালো থাকবে এবং যে উন্নয়নটা হচ্ছে সেই উন্নয়নকে উপভোগ করতে পারবে। তা না হলে কিন্তু যাদের হাতে এই স্বাস্থ্যসেবা সঠিক পথে আনার দায়িত্ব ছিল, সেই জনপ্রতিনিধিরাই তো কোনো উদাহরণ আমাদের সামনে তৈরি করতে পারেনি। আমরা তো দেখি যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা জনপ্রতিনিধি নিয়মিত দেশের বাইরে চিকিৎসা নেন। তো এই যদি হয় পরিস্থিতি, তাহলে দেশের স্বাস্থ্য খাতের কী অবস্থা, সাধারণ মানুষ তো খুব কী করে আস্থা পাবে? তাদের উচিত একটা উদাহরণ তৈরি করা, দেশের স্বাস্থ্যসেবা আমরা উন্নত করছি, আমরা এখানে চিকিৎসা নিই, আপনারাও নেন। দেখুন, এই জায়গায় আমি অত্যন্ত বিশ্বাসের সাথে বলছি, যদি এই কয়েকদিন পরে সংসদ বসছে, যদি আগামী সংসদের প্রথম অধিবেশনে একটি আইন পাশ করা হয় যে বাংলাদেশের রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সকল সদস্য, প্রধানমন্ত্রী সহ সমস্ত নির্বাচিত এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান এবং যুগ্ম সচিব পর্যায়ের সমস্ত ক্যাডারের কর্মকর্তাবৃন্দ দেশে স্বাস্থ্যসেবা নেবেন, এই সিদ্ধান্ত গ্রহণের 6 মাসের পরে আমার ধারণা 6 মাসের মধ্যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন হয়ে যাবে। কিন্তু সেটা তো আইন করে বাধ্য করা সম্ভব না। কখনো কখনো আইন করতে হয় এবং সে আইন প্রথমে নিজেকে প্রয়োগ করতে হয়। দেখুন, আমি মালয়েশিয়ার কথা উদাহরণ দিচ্ছি। সম্ভবত গত শতাব্দীর 1990 সনের শেষ দিকে, এটি 97-98 সনের দিকে, এদিক ওদিক হতে পারে সনটা, মাহাথির মোহাম্মদ তখন মালয়েশিয়ার নেতা। তার বুকের একটি বাইপাস সার্জারি করতে হবে হার্টে। তাকে ডাক্তাররা বলল আপনি বাইরে করেন। তিনি বললেন যে আমি যদি বাইরে করি তাহলে মালয়েশিয়ার লোক এই দেশে তো বাইপাস সার্জারি করতে ভরসা পাবে না, অতএব আমি দেশে করব, তোমাদের কোনো অসম্পূর্ণতা থাকলে তোমরা সেটা ঠিক করো। মাহাথির মোহাম্মদ
তার নিজ দেশে অপারেশনটা করলেন এবং এর মধ্য দিয়ে কি দাঁড়ালো, মালয়েশিয়ার স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন হলো। আমি যখন মেডিকেল কলেজে পড়াশোনা করতাম, আমার মেডিকেল কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে তখন মালয়েশিয়ার ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসতো। আর এখন 2024 না, তারও আগের থেকে আমাদের ছেলেমেয়েরা মালয়েশিয়াতে পড়াশোনা করতে যায়। অর্থাৎ যদি আমাদের নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনিক নেতৃত্ব যদি এই দৃষ্টান্তটা স্থাপন করতে পারে, তাহলে সত্যি কিন্তু দেশে চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে, যেটা আমাদেরকে অনেক বেশি উদ্যমী, সাহসী এবং আত্মনির্ভরশীল করে তুলবে। আমাদের মানে স্বাস্থ্যসেবার একটা বড় সমস্যা, সেটা বড়দের সাথে হয়তো সম্পর্কিত নয়, কিন্তু আমার ধারণা অপ্রত্যক্ষ হলেও সেখানে সংযোগ আছে। তরুণ ডাক্তাররা তৃণমূলের স্বাস্থ্যসেবা দেবে, এটা অস্বাভাবিক নয়, কিন্তু আমরা তৃণমূলে কাউকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য পাঠাতে পারছি না। যাদের দেওয়া হচ্ছে তারা মেয়াদ পূর্তির আগেই দেখা যাচ্ছে যে ট্রান্সফার নিয়ে অথবা উচ্চ শিক্ষার প্রয়োজনে তারা চলে আসছে কেন্দ্রে বা দেশের বাইরে। এই সমস্যা, এটা তো বাজেট বরাদ্দের সাথে সম্পর্কিত নয়, কিন্তু এই সমস্যার সমাধান না হলে বাজেট বরাদ্দ বাড়িয়েও তো কোনো লাভ নেই। তৃণমূলের মানুষকে তো চিকিৎসা সেবা দিতে হবে, কারণ সেখানে সরকারের ইনফ্রাস্ট্রাকচার আছে, অবকাঠামো আছে। সেটা কিভাবে করা সম্ভব? আচ্ছা, এখানে একটি যদি কোনো একটি স্বাধীন কোনো সংস্থা যদি একটি সমীক্ষা বা গবেষণা করত যে কারা তৃণমূল পর্যায়ে বছরের পর বছর থাকছে এবং কারা পোস্টিংটা নিয়ে যাওয়ার 3 মাস বা 6 মাসের মধ্যে আসছে, তাহলে একটি চমৎকার ব্যাপার দেখা যেত। যারা রাজনৈতিক ক্ষমতার সাথে যুক্ত, যারা প্রশাসনিক ক্ষমতার সাথে যুক্ত, যারা কোনো না কোনোভাবে সুবিধার সাথে, প্রতাপের সাথে, প্রভাবের সাথে যুক্ত, তারা সবাই কেন্দ্রমুখী বা সুবিধাজনক জায়গায় থাকছে। আর গ্রামের সেই কৃষকের ছেলেটি, সেই তাঁতির ছেলেটি, জেলের ছেলেটি, অথবা সেই ক্ষুদ্র ব্যবসায়ীর ছেলেটি, সে ডাক্তার হওয়ার পরেও কিন্তু সে উপজেলার থেকে কিন্তু সে ঢাকায় আসতে কখনো পারে না। অর্থাৎ এখানেও রাজনৈতিক বিবেচনা, ক্ষমতার বিবেচনা, যদি এটি না থেকে একটা নিরপেক্ষ নীতি থাকতো, বিষয়টা এরকম যে 1 বছর ইউনিয়ন সাবসেন্টারে কাজ করবে, যে 2 বছর উপজেলা স্বাস্থ্য প্রকল্পে কাজ করবে, তার উচ্চশিক্ষার জন্য সে অগ্রাধিকার পাবে। আর যে ঢাকায় থাকবে সে বা কেন্দ্রের সুবিধাজনক জায়গায় থাকবে, সে পাবে না। তাহলে কিন্তু চিত্রটা ভিন্ন হয়ে যেত। কিন্তু আমরা সবসময় ক্ষমতাবানদের নানাভাবে তোষণ করে থাকি। সম্প্রতি বিভিন্ন লোকজনের, বেনজির আহমদ সহ বিভিন্ন লোকজনের কর্মকাণ্ড দেখে তো আমরা দেখছি যে তিনি দেশের বাইরে চলে যান, আমাদের কেউ জানে না। তো এরকম তো সেরকম গ্রামীণ পর্যায় থেকে ক্ষমতাবানরা যখন ঢাকায় চলে আসে, এটা কেউ জানে না। তো এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করলেই হয়ে যাবে। আমাদের আরেকটু বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে আজকের আলাপে। আমরা যেই চিকিৎসা সেবা জনগণ পাচ্ছে, সেই চিকিৎসা সেবার মানে এটা একটা দিক। এর বাইরেও আরও আমরা দেখি যে বিশ্বের বিভিন্ন দেশেই অল্টারনেটিভ চিকিৎসাকে উৎসাহ দেওয়া হয়, সেখানে বরাদ্দ থাকে। এখানেও ওই চিকিৎসা সেবাগুলো আছে, কিন্তু ধারা হচ্ছে মানে অত্যন্ত ক্ষীণ। যে ব্যবস্থায় মানে আমরা শুধু এক ধরনের চিকিৎসাকেই বেশি প্রাধান্য দিচ্ছি, বরাদ্দও দিচ্ছি, অন্য চিকিৎসা সেবাগুলোকেও মানে ধর্তব্যের ভিতর আনছি না, বরাদ্দও দিচ্ছি না। আপনার কি মনে হয় যে এই চিকিৎসা সেবাগুলোও তো বৈজ্ঞানিকভাবে স্বীকৃত, দেখুন সেগুলো মানে গুরুত্ব পাওয়া উচিত কিনা? দেখুন, আপনার নিশ্চয়ই মনে আছে সেসব ইনস্টিটিউটও তো দেশে আছে এবং সরকারি অর্থে করা হয়েছে, তাদেরকে নানা জায়গায় পদায়িত করা হয়েছিল, কিন্তু আমরা দেখছি তারা সেগুলোকে ব্যবহারও করা হচ্ছে না, তারাও কাজ করছে না। বরঞ্চ তারা মেইন স্ট্রিম, মূল ধারার ওষুধগুলো তারা লেখার চেষ্টা করছে। আসলে বিষয়টা তো তদারকি থাকতে হবে। 1, 2 হচ্ছে যে
বিকল্প ধারার যে চিকিৎসা তাকে বিজ্ঞানসম্মত করার জন্য তো গবেষণা করতে হবে এবং গবেষণাকে তো ক্রমান্বয়ে এগিয়ে নিতে হবে এবং সেগুলো তো পরিকল্পনার অধীনে থাকতে হবে। সেরকম কোনো পরিকল্পনা না থাকাতে কিন্তু আমরা সবগুলোকে সমন্বিত করতে বা হলিস্টিক বা সুসমন্বিত করতে পারছি না। আসলে এখানেও কাজ করা দরকার। কারণ ধরা গেল, আমি যদি এভাবে বলি যে দেশে অল্টারনেট যেগুলো আছে সেগুলোকে গবেষণা একটা বড় জায়গা তৈরি করতে হবে। আমি এভাবে যদি বলি, ধরুন একটি হার্বাল ঔষধ যেটি আইন স্বীকৃত, সেটি 50 জন বা 100 জন লোককে দিয়ে কেমন কাজ হলো, ঠিক একই রকম আরেক গ্রুপ রোগী একই রোগে ভুগছে, একই ধরনের অবস্থা, তাদেরকে দেখা গেল আরেকটি মেইন স্ট্রিম কফ সিরাপ দেওয়া হলো। এই দুটো কফ সিরাপের মধ্যে কোনটা কাজ করলো তার একটি কম্পারেটিভ মানে তুলনামূলক স্টাডি হওয়া দরকার এবং এই দুয়ের মধ্যে কার পার্শ্ব প্রতিক্রিয়া কম কার বেশি সেটি দেখা উচিত। যদি আমরা দেখি যে হার্বাল ওষুধের ওই কফ সিরাপটি মূল ধারার ওষুধের চেয়েও পার্শ্ব প্রতিক্রিয়া কম ভালো কাজ করে, সেটি বাসক সিরাপ হোক না কেন, তাহলে আমরা সেটি খাওয়াবো। তো এগুলো তো গবেষণার মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে। সেরকম সেখানে গবেষণা করা হার্বাল মেডিসিনের ক্ষেত্রে এবং তুলনামূলক গবেষণা সব কিছুর মধ্য দিয়েই তো আমাদের অগ্রসর হতে হবে। সেই কাজটি তো একেবারে হচ্ছে না। এটি হলে কিন্তু আমরা নিশ্চিত হতে পারতাম যে ঠিক কোন জায়গায় থেকে কতটুকু অংশ গ্রহণযোগ্য এবং বিজ্ঞানসম্মত। আপনি কয়েকবারই ওষুধের দামের কথা বলেছেন। ওষুধের দাম উচ্চ হারে মানে নাগালের বাইরে চলে যাচ্ছে, এটা সত্য। একইভাবে আমরা আলোচনা করছি আমাদের গবেষণা ঘাটতি আছে, আমরা পরিকল্পনাহীন, আমরা পরিকল্পনা করতে পারিনি। এখন এলডিসি কান্ট্রি থেকে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে, আমরা এই সুবিধা আর হয়তো কিছুকাল পাবো। আমাদের গবেষণাও নেই, পরিকল্পনাও নেই, ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে ওষুধের দাম বাড়ছে, সেবার দাম বাড়ছে। এই জিনিসগুলো বাজেটে বরাদ্দ দিয়ে না, কিন্তু দর্শনগত দিক থেকেও তো কখনো অ্যাপ্রোচ করা হয় না, বা এই বিষয়ে সরকারের কোনো ধ্যান ধারণা আছে সেটাও তো বোঝা যায় না। হ্যাঁ, এটি মূলত এই জায়গাটিতে আসলে আমাদের কাজ করা দরকার। কারণ এলডিসির সুবিধা শেষ হওয়ার পরে ওষুধের দাম আরও বেড়ে যাবে, তখন তো মানুষ আরও নাভিশ্বাস উঠবে। তাহলে কি করতে হবে? করতে হবে যে পুরো বিষয়টাকে ভিত্তি করে আমাদের একটি ধরুন আমাদের যে চলমান যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা তো শেষ হওয়ার পথে। নতুন যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় স্বাস্থ্য এবং পুষ্টির খাতকে নতুন করে 17 কোটি মানুষের উপযোগী করার জন্য কি করা দরকার। বর্তমান আমরা একটা ব্যাপারে নিশ্চিত যে বর্তমান যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা বিভাগের যে বিন্যাস, এই বিন্যাস দিয়ে আসলে আমাদের প্রয়োজন মেটানো যাচ্ছে না। অতএব সেটা কোনভাবে হবে সেরকম একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা করে এবং সেখানে স্বাস্থ্য বিভাগকে প্রতিরোধী স্বাস্থ্য বিভাগ, চিকিৎসা বিভাগ, উপশমমূলক স্বাস্থ্য বিভাগ, পুনর্বাসনমূলক স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ধারণাকে উন্নত করার জন্য প্রমোশনমূলক স্বাস্থ্য বিভাগ, 5টি স্তম্ভে ভাগ করে কার কাজ কেমন এবং তাদের মধ্যে সমন্বয়, এইসব পুরো বিষয়টাকে ভিত্তি করে কিন্তু একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা করে আগামী যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি হতে যাচ্ছে তার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। এবং সেই ক্ষেত্রে আমাদের কী পরিমাণ অর্থের দরকার সেই প্রয়োজনটাও কিন্তু উঠে আসবে। সেটি উঠে না আসলে কিন্তু আমরা বাজেট বরাদ্দকেও আমরা করতে পারবে, মানে পুনর্বিন্যাস করতে পারবো না। এখন কি হচ্ছে, গত বছর যা ছিল তার সাথে যোগ বা বিয়োগ হচ্ছে। এখানে একটা বিল্ডিং আছে, একটা হাসপাতাল, ওর পাশে আরেকটা ছোট বিল্ডিং করতে হবে, তার জন্য এত কোটি টাকা দরকার। এটি তো স্বাস্থ্য বাজেটের কাজ হতে পারে না। এটি হতে পারে ছোটোখাটো কাজ, কিন্তু স্বাস্থ্যটাকে রাষ্ট্র ফিলসফিক্যালি দর্শনগতভাবে কীভাবে দেখে এবং সেই দেখাটাকে বাস্তবায়নের জন্য কোন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে, তার জন্য কী কী ধাপ দরকার সেই পরিকল্পনা এবং সেখানে কোন জায়গায় কত অর্থের দরকার। যেমন ধরুন বাংলাদেশে প্রচুর মেডিকেল কলেজ আছে, সরকারি বেসরকারি মিলে। সরকার প্রতিটি জেলায় একটি করে মেডিকেল করেছে, বেসরকারি অনেক কলেজ হয়ে গেছে, প্রায় 80টির কাছাকাছি। তাহলে এই যে এই মেডিকেল কলেজগুলোতে শিক্ষক আছে কি, সেখানে পড়াশোনা করানোর পদ্ধতি আছে কি? আমরা তো এমনও জানি যে এমন সব বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষক রয়েছে যারা শিক্ষকতা করার যোগ্যতা 5 বছর আগেই হারিয়ে ফেলছে, কিন্তু তারপরেও তারা পদাসীন রয়েছে। এটা তো হতে পারে না। অথবা আমরা সম্প্রতি দেখলাম যে মেডিকেল কলেজগুলিতে সরকারিতে প্রায় 48% মতো শিক্ষক নাই।
অর্থাৎ একটি মেডিকেল কলেজের অর্ধেক শিক্ষক নাই, সেখানকার তাহলে ছাত্ররা কিভাবে পড়াশোনা করবে, কি শিক্ষণ নেবে, এবং তারাই তো আমাদের ভবিষ্যতে চিকিৎসা দেবে। তাহলে পুরো বিষয়টিকেই আসলে সেই গুরুত্ব দিয়ে দেখা দরকার। ধন্যবাদ ডক্টর নাইলিন চৌধুরী, আপনি যথার্থই বলেছেন যে আসলে আসছে বাজেটে বরাদ্দ বড় ইস্যু নয়, আমরা এই চিকিৎসা দর্শনকে জনমুখী করার ঘোষণা এবং সংস্কারটা গুরুত্বপূর্ণ। আজকে আমাদের আলোচনার সময় এখানেই শেষ, আমরা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক ভালো থাকবেন, আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে।